আমি অন্যান্য আইনজীবীরা আমি একজনকে উপস্থিত করেছিলাম কোর্টের সামনে। হ্যাঁ, ওই আইনজীবী এসে বললে আমাকে যদি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অনুমতি দেন তাহলে কিন্তু আমি লড়াই করতে পারবো। কিন্তু ওই দিন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অব দি বার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন। উনি বললেন যে আমাদের সামনে কোর্টের সামনে আমি আমি এলাও করতে পারি না। কিন্তু জজ সাহেব কেন এই ধরনের আচরণ করবেন? উনি তো আইনের ব্যাপারটা বুঝতে হবে। জজ সাহেব কেন আমাকে শুনলেন না? এই মুহূর্তে তাহলে কি আর কোনো আশার আলো দেখা যাচ্ছে, নাকি 2রা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই? আমি মনে করি যেহেতু গতকালকের ঘটনা অত্যন্ত দুঃখজনক, আবার পরশু দিনের ঘটনা একই, কিন্তু জজ সাহেব কেন এই ধরনের আচরণ করবেন? উনি তো আইনের ব্যাপারটা বুঝতে হবে। জজ সাহেব কেন আমাকে শুনলেন না? আমার হয়তো ভয়ারা, চট্টগ্রাম ভয়ারা হয়তো না শুনতে, আমাকে কেন আমার ওকালতনামা নিয়ে আবার নতুন লয়ার এনগেজ করে এটা করতে হবে? ইজ দেয়ার এনি ল ইন দ্য কান্ট্রি? আমাদের দেশে তো ওই ধরনের কোনো আইন নাই। আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার। যে কোনো বারে আমরা মক্কেলের জন্য হোক, কোনো ভিকটিমের জন্য হোক, আমরা লড়াই করতে পারি। এটা আপনার সেই ছবি দেখাচ্ছি, গতকাল আপনি যখন আদালতে পেশ হন তখন কিভাবে পুলিশ পরিবেষ্টিত হয়ে আপনি গেছিলেন, সেই ছবিটা আমি দেখাচ্ছি। সুতরাং এটা একটা পজিটিভ সাইন যে অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনাকে সেই সুরক্ষা দেওয়া হয়েছে। কিন্তু তাও আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনাকে তো ফুল পুলিশ প্রোটেকশনে কোর্টে আদালতে হাজির হতে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি যদি কেউ ওকালতনামা দেওয়ার জন্য কোনো আইনজীবীকে আপনি পাচ্ছেনই না, তারা তো, আপনি আদালতে আসছেন পুলিশ প্রোটেকশন নিয়ে, কিন্তু চট্টগ্রাম আদালতের অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন, হিন্দু আইনজীবী রয়েছেন, তারা তো ভয় বাড়ি ছাড়া, আমরা শুনছি তারা তো পারলেন না আসতে ওকালতনামা জমা দিতে। আমি অন্যান্য আইনজীবীরা আমি একজনকে উপস্থিত করেছিলাম কোর্টের সামনে। হ্যাঁ, ওই আইনজীবী এসে বললে আমাকে যদি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অনুমতি দেন তাহলে কিন্তু আমি লড়াই করতে পারবো। কিন্তু ওই দিন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অব দি বার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন। উনি বললেন যে আমাদের সামনে কোর্টের সামনে আমি এলাও করতে পারি না। কেন? কেন? এটা তো ইল্লিগাল। কেন কাউকে তার লিগ্যাল রাইট থেকে বঞ্চিত করা যায়? বাংলাদেশের আইন কি বলছে? মোটেই না, মোটেই না। এখন জজ সাহেব তো সুয়ামোটো করতে পারতো। জজ সাহেব তো বলতে পারতো ইয়েস আমি একজনকে নিযুক্ত করে দিলাম, উনি মুভ করুক। কই জজ সাহেব তো মুখ দিয়ে ওই কথা বের হলো না, উনিই তো ভয় পেয়ে গেলেন। কেন হবে? উনি ভয় পেয়ে গেলেন। উনি বললেন যে আমি এখানে একটা লয়ার, যতক্ষণ পর্যন্ত আপনি নিযুক্ত করতে পারবেন না আমি এটা শুনানি পারি না। তাহলে আরেক বিপদে পড়ে গেলাম। আর আপনি একটা কথা ইতিমধ্যে বলেছেন যে সামনের যে 2/1/2025 যে তারিখটা পড়েছে, সেই তারিখেও যদি একই অবস্থা হয় আমরা কোথায় যাব? এখন হাইকোর্টে একটা প্রভিশন আছে। আমি এখন চিন্তা করেছি আমার যে কোর্ট ট্রান্সফার করা যায়, ওই কোর্ট থেকে কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, এগুলো হাইকোর্ট করতে, হাইকোর্ট বলে দিতে পারে যেহেতু চিন্ময় লয়াররা আহত হচ্ছে, মারপিটে হচ্ছে, এখন রবীন্দ্র ঘোষকে এখানে ঢাকা থেকে এনে চট্টগ্রামে প্রতিদিন যাওয়া সম্ভব না। এখন সেই অবস্থায় কোর্ট ইচ্ছা করলে কেসটা ট্রান্সফার করে ঢাকা অথবা রাজশাহী বা দিনাজপুর, আমাদের যে কোনো ডিস্ট্রিক্টে পাঠাতে পারে। দেয়ার ইজ এ প্রভিশন অফ ল। এটা হাইকোর্ট করতে পারে। হাইকোর্ট। সুতরাং আপনারা হাইকোর্টে তাহলে আগামী দিনে হাইকোর্টে দরখাস্ত করবেন, আগামী কয়েকদিনের মধ্যে হাইকোর্টের কাছে দাখিল করবেন, আপিল করবেন? কোর্ট তো বন্ধ হয়ে গেছে। কোর্ট তো বন্ধ হয়ে গেছে। ডিসেম্বর মাসে আমাদের হাইকোর্ট এবং জজ কোর্ট বন্ধ থাকে। তো কোথায় করব? পুরো ডিসেম্বর মাস বন্ধ কোর্ট সারা বাংলাদেশে। সমস্যা তো ওখানে। পুরো ডিসেম্বর মাসটা বাংলাদেশে কোর্ট বন্ধ। তাহলে এই মুহূর্তে কোন রকম ভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোন রকম পসিবিলিটি নেই?
পসিবিলিটি নাই। আমি আপনাকে বলে রাখি, এই যে ডিভিশন বেঞ্চ অথবা সিঙ্গেল বেঞ্চ, এরকম কতগুলো বেঞ্চ থাকে, আর ইমার্জেন্সি বেঞ্চও থাকে। এখন যদি ইমার্জেন্সি বেঞ্চে যদি আমরা যাই, তখন বলবে যে ওই জজ সাহেব কি এটা রিজেক্ট করেছে, তখন বলবে, অর্থাৎ উনি প্রত্যাহার করেছে কিনা, উনি রিজেক্ট করেছে কিনা। যদি রিজেক্ট না করে তাহলে তো উনি গ্রহণ করবে না। উনি রিজেক্টও করে নাই, দরখাস্তটা রেখে দিয়েছে। এটা খুব ইলিগাল, আল্ট্রা ভাইরাস, ইনঅপারেটিভ, ইট ইজ নট মেনটেনেবল এট অল। এটা কি করে করলো? আই বিকাম সারপ্রাইজ। আমি একবার রবীন্দ্রবাবু, আপনারা যে পরিস্থিতির মধ্যে, এই মুহূর্তে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে লিগ্যাল এইড দেওয়ার চেষ্টা করছেন চিন্ময় প্রভুকে, সেটা কতটা প্রতিকূল সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম কয়েকদিন আগে। শেষবার যখন শুনানি হয়, তখন চট্টগ্রাম আদালতের মধ্যে আইনজীবীরা, এক শ্রেণীর আইনজীবীরা, তারা চট্টগ্রাম আদালতের মধ্যে, আদালত প্রেমাইসিসের মধ্যে তারা কিন্তু আন্দোলনরত হন, তারা মিছিল বার করেন, তারা হুমকি দেন, তারা থ্রেট দেন। এবং সেই হুমকি কিরকমভাবে ক্যামেরার সামনে তারা দিয়েছিলেন, মিডিয়ার সামনে। তারা বলেছিলেন যদি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করতে আসেন, তাহলে তাকে যেন পেটানো হয়। কি বলেছিলেন সে কথা আপনাদেরকে শোনাবো। কারেক্ট, এই কথা বলে কিভাবে এখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যাতে কোনো রকম কোনো অ্যাডভোকেট ওকালতি করতে না আসেন, তার হয়ে কেসটা যেন না লড়েন, সেই জন্য তাদেরকে ওপেন কোর্টের মধ্যে ওপেন থ্রেট দেওয়া হয়। এটা কি কোনো গণতান্ত্রিক পরিসরে পসিবল? এটা কি অ্যালাউড হতে পারে? রবীন্দ্রবাবুকে কালকে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো, সেটা খুব ভালো ভিজুয়াল হলো। তিনি গেলেন কোর্টের মধ্যে, কিন্তু অন্য কোনো বার অ্যাসোসিয়েশনের মেম্বারকে অ্যালাউ করা হলো না। তাহলে কিভাবে জাস্টিস হবে? সুতরাং ওই বারবার করে যদি এটা দেখানোর চেষ্টা হয়, একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হয় যে লিগাল সিস্টেম ইজ অন দ্য রোল, কিন্তু আসলে ভেতর থেকে এইভাবে কলকাঠি নাড়া হয়, তাহলে কি সত্যিও আদেও জাস্টিস ডেলিভার করা সম্ভব হবে? আর জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা জানি গতকাল যখন রবীন্দ্রবাবু গেছিলেন, এই পিটিশনটা দাখিলও হয়, জাজ সেটাকে নেনও, কিন্তু ওকালতনামা যেহেতু দাখিল করা সম্ভব হয়নি, সেহেতু শুনানি হলো না। কিন্তু তারপর অন্যান্য যারা অ্যাডভোকেটরা ছিলেন, যারা বিরোধ করছেন, তারা কি জানিয়েছিলেন শুনবো। মামলা শুনানি করার জন্য উনি যদিও বলেছেন যে ওনার পাওয়ার অধিকার ছিল, তবে ওনার কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3 বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ, যে তারিখ 2/1 সেদিন শুনানির জন্য রেখেছেন। দরখাস্তগুলো নথিতে থাকবে।